নমস্কার। মুখর শ্রুতিনাটক গোষ্ঠীর পক্ষ থেকে আমি আলপনা ঘোষ আপনাদের আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। রূপ যৌবনের প্রতি মাত্রাহীন আসক্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, লেখিকা মহুয়া চৌধুরীর রূপ শ্রুতিনাটক তারই এক প্রতিফলন। এই নাটকে অংশগ্রহণ করেছেন স্বরূপ, ডাক্তার দীপক মণ্ডল, দীপ, নির্মল রায়, লতা, মহুয়া চৌধুরী ও মীনার ভূমিকায় পারমিতা রায় চক্রবর্তী। হ্যালো, হ্যাঁ বলছি। কি ব্যাপারে বলুন? না 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 আমার লোন নেবার কোনো দরকার নেই। না, আমি তো বলছি। ওহ, আমি শুনতেও চাইছি না। দেখুন দেখুন আপনি কিন্তু আপনার নিজের সময় নষ্ট করছেন। আমি লোন নেব না। উফ, এই আননোন নাম্বার মানেই গায়ে পড়ে লোন নিতে চাইছে। এমন নাছোড়বান্দা হয় না লোকগুলো, কাজের সময় করে জ্বালিয়ে মারে। আচ্ছা, তুমি এই রিটায়ার করলে তোমার আবার এখন কাজ কিসের বলো তো? কাজ বলতে এই এক হয়েছে আজকাল দেখি, সারাক্ষণ মোবাইলে ঘাড় গুঁজে ফেসবুক করা। পারো বটে বাবা, বিশ্বশুদ্ধ লোকের হাঁড়ির খবর জানতে হবে। তুমি বুঝতে পারছো না লতা, এসব বন্ধুদের সঙ্গে লাস্ট 30-40 বছর কোনো কন্ট্যাক্ট নেই, তাদের হঠাৎ খুঁজে পেয়ে যাচ্ছি, চ্যাট করছি তাদের সঙ্গে। তা ঠিক, টেকনোলজি কোথায় পৌঁছে গেল। হতে একবার মাউসে কেবল একটা ক্লিক করে কাল আমি জানো অর্ণবের সুইজারল্যান্ডের অ্যাপার্টমেন্টের বারান্দায় চলে গিয়েছে। পুরো বরফ পড়েছে, আশেপাশের বাড়িগুলোর ছাদে, গাছেদের মাথায় মাথায় একদম বরফের পলেস্তারা, সাদা সাদা সব রাস্তাঘাট। তা ওখানে সেন্ট্রালি হিটেড তো। হ্যাঁ, সে তো বটেই, অসুবিধা তো কিচ্ছু না। কেবল অর্ণবের জীবনে জানো তো একটাই দুঃখ। কেন কেন, কিসের দুঃখ? ওই জার্মান বউ মার্থা রোজ রোজ ওকে একটা অখাদ্য বাঁধাকপির স্যুপ খাওয়ায়, আর মার্থা যাতে বুঝতে না পারে তাই স্কাইপে বাংলায় বলল। ওই জন্যই তো বলেছি হাঁড়ির খবর। তা অর্ণব ছাড়া আর কাউকে খুঁজে পেলে? অনেককেই তো খুঁজে পেলাম। এই তো সৌরিশ, প্রভাত, দেবাশিস, পরেশ, মুকুল। খালি জানো অনেক খুঁজেও দীপটাকে পেলাম না। অন্যরাও জানে না ওর কোনো খবর। স্কুল লাইফে এত ক্লোজ ছিলাম আমরা, ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, মনে পড়েছে, ওর কথা তুমি বলেছিলে আমাকে। সেই নার্সারি থেকে অতগুলো বছর একসঙ্গে। তারপর স্কুলের লাস্ট পরীক্ষাটা পরেই ওর বাবার ট্রান্সফার হয়ে কানপুর চলে গেলেন। কি অসম্ভব মন কেমন করতো লতা। সেই সময় আমরা খুব ইমোশনাল ছিলাম তো। গোড়ার দিকে কিছুদিন চিঠির দেওয়া নেওয়া, তারপর কমতে কমতে তাও থেমে গেল এক সময়। হ্যাঁ, যা হয় আর কি ক্রমশ। সত্যি বলতে কি, এতদিন তেমনভাবে মনেও পড়েনি ওর কথা। কিন্তু এই কিছুদিন হলো কেন যেন ভীষণভাবে, আসলে জানো একটা ভারী অদ্ভুত স্বপ্ন দেখলাম সেদিন। কি স্বপ্ন দেখলে? পুরোটা মনে নেই, ঘুম ভাঙতে সব কেমন তালগোল পাকিয়ে গেল। খুব জটিল কি একটা স্বপ্ন। ঘুমের ভেতরে জানো ভীষণ ভয় পেয়েছিলাম। এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে, খুব লাউড মেকআপ, ঠোঁটে পুরো লিপস্টিক, লাল টকটকে ঠিক যেন রক্ত, আর চোখে মোটা করে কাজল পড়া, অদ্ভুত দেখতে। আর মহিলার পায়ের কাছে মাটিতে পড়েছে একটা ডেড বডি, চাদর দিয়ে ঢাকা। তারপর? আর দীপ দাঁড়িয়ে আছে, একেবারে সেই স্কুল ড্রেসের চেহারা, হাতে একটা মরার মাথার খুলি। ও সেটা দেখিয়ে আমাকে ডেকে বলছে, দেখ দেখ, এটা আমার, এটা আসলে আমার। তারপর কি যে হলো, সেই থেকে এখনো এতদিন পরেও ওর সেই বয়সের মুখটা পরিষ্কার রয়ে গেছে মেমারিতে।
আজকাল প্রায় মনে হয় যদি একবার দেখা হতো। যদি দেখা হতো হয়তো ভয়ানক ডিসঅ্যাপয়েন্টেড হতে। দেখতে তোমার সেই চেনা বন্ধুর বদলে কোথাকার একটা খিটখিটে কুচুটে লোক, কথা বলতে গিয়ে হাই উঠতো শেষকালে। হতেই পারে, পসিবল, কিন্তু কে জানে বেঁচে আছে কিনা। কি মুশকিল, বেঁচে কেন থাকবে না? আরে আজকাল 60 আবার কোনো বয়স নাকি? আর বুড়ো হওয়া না হওয়াটা তো স্রেফ নিজের হাতে। কেউ যদি মনে করে কিছুতেই বুড়িয়ে যাব না, ফুরিয়ে যাব না, কই, আমার তো বাপু নিজেকে এখনো একটুও বুড়ো মনে হয় না, যদিও ঠাকুমা দিদিমা দুটোই হয়ে গেছি। বাঙালি পুরুষদের আয়ু বেড়ে গেছে বটে আজকাল, তবু কিন্তু বাঙালি মহিলারা কদাপি পাকা চুলে সিঁদুর পড়ছে না। আচ্ছা আচ্ছা, আর ওরকম সার্কাস্টিকলি বলতে হবে না। আরে না না, সার্কাজম কোথায়, বিশুদ্ধ হিউমার। বিশ্বাস করো না লতা, সত্যি যে জিনিসটা গত 40 বছর ধরে আমাকে ভাবাচ্ছে সেটা হলো তোমার মধ্যেকার এই বাড়াবাড়িহীনতা। অদ্ভুত একটা ব্যালেন্স। তাই বুঝি? বয়স বেড়ে যাওয়া ব্যাপারটাকে কি গ্রেসফুলি নিয়েছো। তোমার শরীরের সঙ্গে মনের, ইন্টেলিজেন্সের সঙ্গে ইমোশনের এমন সামঞ্জস্য। তুমি তো জানোই, যারা ভাবে সৌন্দর্য মানে নিখুঁত করে আঁকা একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন, আমি তাদের দলে নই। তোমার মধ্যে এই যে এক বিস্ময়কর ব্যাপার রয়েছে। এটাকে কি বলে গো, কি বলে? ঘি, মাখন নাকি পাতি সয়াবিন তেল? ডোজটা বড্ড বেশি হয়ে যাচ্ছে যে। না, বিশ্বাস করো, মজা করছি না। আবার আননোন নাম্বার। এই লতা, তুমি ধরো তো, লোন নিতে চাইলে বলবে, আমি বাড়ি নেই, মোবাইল ফেলে বেরিয়ে গেছি, বুঝলে? হ্যালো, হ্যাঁ, আসলে উনি একটু ব্যস্ত আছেন। আপনি কে বলছেন জানতে পারি? এই নাও ধরো। কি হলো? কে কে আবার? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছিস? দীপ বেটা, তুই তুই কোথেকে বলছিস? হ্যাঁ, তার মানে আমার বাড়ির গেটের সামনে থেকে আমার বাড়ি তুই কি করে চিনলি? কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি? আচ্ছা, দাঁড়া, আগে যাই। লতা, বেটা বোম্বেটে কি একখানে চেহারা বানিয়েছিস দীপ। হ্যাঁ, দাঁত পড়ে গেল সব এর মধ্যেই, গালটাল তুবড়ে একেবারে। আর ছেলেটা কোথায় এতকাল? ছেলেটা কোথায়? কেউ কোনো খবর জানে না তোর? আচ্ছা, তুই তো নন স্টপ কোয়েশ্চেন করেই যাচ্ছিস, উত্তর শোনার জন্যে এক চিলতে ফাঁকো কি রেখেছিস? সত্যি তো, তুমি কি বলো তো, ওকে গেটেই দাঁড় করিয়ে রাখবে নাকি? নমস্কার, আমি লতা। বুঝতেই পারছেন আমি স্বরূপের গৃহসচিব। প্লিজ ভেতরে আসুন। নমস্কার ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, বলুন তো, এই মোবাইলে আমার নাম শুনে আপনি ওরকম আঁক করে উঠলেন কেন? বজ্জাতটা কি আমাকে এই ডাকাত, খুনি এসব কিছু বলে দেখে দিয়েছিল আগে থাকতে? না, আসলে মোবাইলে আপনার নাম শুনে টেলিপ্যাথি বস্তুটা যে আসলে কি ভীষণ বিস্ময়কর আচমকা বুঝতে পেরেছিলাম, আর তাই ওই আঁকটা একটু বেশি রকমের জোরে বেরিয়ে এসেছিল। তার মানে হতচ্ছাড়াটা ঠিক তক্ষুনি বুঝি আমার নামে নিন্দেমন্দ করছিল আপনার কাছে? বাজে কথা ছাড়তো, আমার ভয়ানক অবাক লাগছে। তুই এতকাল কোথায় ছিলি? কারোর সঙ্গে কন্ট্যাক্ট ছিল না তোর? আমি লাস্ট 40 বছর সাউথ আফ্রিকায় ছিলাম রে। কন্ট্যাক্ট কারোর সঙ্গেই ছিল না, রাখিনি ইচ্ছে করেই। সাউথ আফ্রিকা? আচ্ছা, কি করতিস সেখানে? একটা প্রাইভেট ফার্মে সেলসের চাকরি।
বাবা মা দুজনেই মারা যান 6 মাসের এদিক ওদিক, সেও অনেক দিনের কথা। তখন এই হঠাৎই কাগজে এই অ্যাডভার্টাইজমেন্টটা চোখে পড়ে, আর অ্যাপ্লাই করেও দিই, লেগেও যায়। আমার তো কোনো পিছু টান ছিল না। তারপর ওখানেই বিয়ে, একটি বাঙালি মেয়ে, কিন্তু আপনার ছেলেমেয়েরা তার মানে ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ? আমাদের কোনো ইস্যু নেই। ওহ, সরি। না না না, সরি বলার কিছু নেই। আমার স্ত্রী চাননি। আপনাকে কি দেব বলুন, চা না কফি? যদি বেশ কড়া করে ফুটিয়ে বেশি দুধ আর চিনির মিশেলে একটু আনসফিস্টিকেটেড চা। 10 মিনিটের মধ্যে করে আনছি, আপনারা গল্প করুন ততক্ষণ। বহু বছর তোর সঙ্গে যোগাযোগ নেই। সাউথ আফ্রিকা থেকে ফিরেছি, বেশ কিছুদিন হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই, কেউ না। কিন্তু কিন্তু আমি কিভাবে বলবো জানি না, তবে শেষ পর্যন্ত একলা মানুষ বাঁচতে পারে না রে। যত দিন যাচ্ছে ভেতরে ভেতরে আমি একেবারে ক্ষয়ে যাচ্ছি। একটা অদ্ভুত আতঙ্ক। আতঙ্ক? আতঙ্ক মানে? হ্যাঁ রে, হ্যাঁ, অসম্ভব একটা তাগিদ উঠে আসতে লাগলো মনের ভেতর থেকে, তোর সঙ্গে দেখা করার, তোকে তোকে সব খুলে বলার তাগিদ। মনে হলো শুধু শুধু তোকেই, হ্যাঁ শুধু তোকেই বলতে পারবো। দীপ, মনে আছে কাকুর তারায় তুই শেষ পর্যন্ত টেনে উঠলি, আমি চেপে ধরলাম তোর সেই বাড়িয়ে দেওয়া হাতটা খুব জোরে। হ্যাঁ, কতক্ষণ চেপে ধরেছিলি। তারপর হুইসেল বেজে উঠল, শেষকালে নড়ে উঠল গাড়ি। বাবা জোরে একটা ধমক দিল, ছাড়ো ছাড়ো। আমরা হাত ছেড়ে দিলাম। তুই দৌড়তে লাগলি ট্রেনের সঙ্গে, চিৎকার করে বললি, তোর যখনই যা দরকার হবে আমাকে বলবি। মনে আছে রে দীপ? ট্রেনের শব্দে ঢাকা পড়ে গেল বাকি কথা। সেই কোন কালে ভুলে যাওয়া কথাগুলো আবার ফিরে এলো, আর আর ঠিক ঠিক খুঁজে পেতে বার করে ফেললাম তোকে। কি অদ্ভুত ভালো লাগছে রে এতদিন পরে। কিন্তু কিন্তু তোর প্রবলেমটা কিসের দীপ? তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমার স্ত্রী ঠিক নর্মাল নয়। দেখ, ইস্যু না চাওয়ার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই। একজন মহিলা অনেক কারণেই বেবি নাই চাইতে পারেন। তার কাজের ব্যস্ততা, তার শারীরিক অসুবিধা। হ্যাঁ, পারেন অনেক কারণেই না চাইতে পারেন, কিন্তু কিন্তু তুই ভাবতে পারবি এক্ষেত্রে কারণটা কি? বিয়ের আগে যখন আলাপ হয়েছিল মিনার সঙ্গে, অসম্ভব অ্যাট্রাকটিভ লেগেছিল ওকে। মনে হতো কি দারুণ ক্যারি করে নিজেকে। চট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশ্য ওরও মত ছিল, কিন্তু কিন্তু ক্রমশ বুঝতে পারছিলাম বিদঘুটে একটা অবসেশন রয়েছে ওর। অবসেশন? কি নিয়ে? এক্সট্রিমে পৌঁছে যাচ্ছিল ক্রমশ। বিয়ের পরে কাজ ছেড়ে দিয়েছিল, কারোর সঙ্গে মিশত না, সংসারের কোনো দায়িত্ব নিত না। কেন? কোনো প্রবলেম? একগাদা বাজার চলতি ম্যাগাজিন পড়তো শুধু। হরেক রকমের বিউটি টিপস থাকে যেসবে। মার্কেটে গিয়ে প্রচুর জিনিস কিনে আনতো, আর সেগুলো শুকিয়ে বেটে গুঁড়ো করে মুখে মাথায় সারা গায়ে মাখত, একটার পর একটা কত রকমারি কসমেটিক্স।
আর ওটাই ছিল ওর 24 ঘন্টার কাজ। কিন্তু দীপ, তুই বিশ্বাস কর, তুই তুই বিশ্বাস কর, আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না। ও নিজের বাইরে, মানে নিজের শরীরটার বাইরে কিচ্ছু কিচ্ছু ভাবতে পারতো না। সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ছিল তোর। ওকে নিয়ে যেতে পারিনি রে। তবে হ্যাঁ, খুব নামকরা বড় একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম। তিনি বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব সন্তান আসুক। আর ওকে যখন বললাম, না না, আমি বাচ্চা চাই না। কিন্তু কেন মিনা, কেন? ওরকম আকাশ থেকে পড়ছো কেন? প্রত্যেকের প্রায়োরিটি আলাদা। আমি কুৎসিত হয়ে যেতে চাই না। কি বলছো তুমি মিনা? পৃথিবী জুড়ে সমস্ত মহিলা যাদের বাচ্চা আছে তারা কুৎসিত? হ্যাঁ হ্যাঁ, সকল ঢেকে ঢুকে রাখলে বাইরে থেকে বোঝা নাও যেতে পারে, কিন্তু আমি বলছি ওরা ভিতরে ভিতরে কত বিশ্রী যে হয়ে যায় আমি তা খুব ভালো করেই জানি। ক্লাবের পুলে লেডিজ আওয়ারে সুইমিংয়ে যাই যখন, আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যতগুলো বাচ্চাওয়ালা মহিলা, তাদের সব কটার স্যাগিং ব্রেস্ট, পেট আর থাই জুড়ে স্ট্রেচ মার্কস। আগলে আমার গা ঘিনঘিন করে দেখলে। কিন্তু 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 মিনা, মিনা জানি তুমি কি বলতে চাও। আমার শরীরের ভিতরের ওসব কেয়ার দেখবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক তাই। শুনে রাখো তবে কি দেখবে। এই আমি দেখব। আমি শোনো দীপ, মগজে খুব ভালো করে একটা কথা ঢুকিয়ে ফেলো। আমার দুনিয়ায় আমি ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। মিনা 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 একটু ভেবে দেখো মিনা, একটা 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 নতুন মানুষ, তোমার রক্ত মাংস দিয়ে গড়া, যে যে তোমাকে মা বলে ডাকবে। কি এমন ব্যাপার সেটা? শেয়াল কুকুরেরও তো বাচ্চা হয়, নর্দমার ধারে কিলবিল করে দেখোনি? ছি 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 মিনা, তুমি কি বলছো? কি বলছি? খুব সত্যি কয়েকটা কথা, আগে কখনো শোনোনি বলে আটকে উঠছো। মিনা মিনা প্লিজ, মিনা প্লিজ 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 মিনা। আচ্ছা আচ্ছা মিনা, তুমি বলো, তুমি বলো, এটা কি সুস্থ স্বাভাবিক একটা জীবন? বলো। কাকে সুস্থ স্বাভাবিক জীবন বলে তা আমি জানি না। আমি তো আর তোমার মতো ফিলোসফার নই। তোমার মতো একটা অস্বাভাবিক মহিলার সঙ্গে আমার আর পোষাবে না, বুঝেছো? আমি 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 ডিভোর্স চাই। তুমি ডিভোর্স চাও? তা মানুষ যা চায় তা কটাই বা পায় বলো? আমি জানতাম তুমি এমন একটা প্রস্তাব দিতে পারো, তাই আগে থেকেই হিসেব কষা হয়ে গেছে আমার। আইনত যা কম্পেনসেশন তুমি দেবে তাতে আমার কসমেটিক্সের খরচাই উঠবে না, তাই ওটা হবে না, বুঝেছো? আমি থাকবো 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 এইভাবে, ঠিক এইভাবে চিরকাল থাকবো। কিন্তু আজ থেকে তুমি অন্য ঘরে শোবে। আর একটা কথা শুনে নাও, আমার স্কিন, আমার ফিগার, আমার কমপ্লেকশন, মানে আমার এই পুরো চেহারাখানা ঠিকঠাক রাখবার জন্যে আমি দরকার হলে মানুষ খুনও করতে পারি। স্বরূপ, স্বরূপ, মিনার সেদিনকার মুক্তি আমি কোনোদিনও ভুলব না। সে যে কি ভয়ঙ্কর, কি হিংস্র, যেন যেন ও এই জগতের বাইরের একটা কিছু। আমি আমি শিউরে উঠেছিলাম রূপ। আসলে আসলে আমি ওকে ভয় পেতাম, ভীষণ ভীষণ গা শিরশির করা একটা ব্যাখ্যাহীন ভয়। ওর চোখে মুখে
শরীরের কার্ভগুলো থেকে ঠিকরে বেরোনো জিনিসটা যে প্রতিক্রিয়া সৃষ্টি করতো আমার মধ্যে, তার নাম আতঙ্ক। একটা একটা ভয়ানক একটা আতঙ্ক। আমার তো মনে হচ্ছে তুই নিজেই একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছিস। জানি জানি জানি, কিন্তু কিন্তু তুই দেখিসনি, সেই সব মোমেন্টে তুই ওকে দেখিসনি। কিন্তু এ তো অনেক বছর আগের কথা রে। এতদিন ধরে একই রকম চলছে, একইভাবে। হ্যাঁ, একইভাবে। অনেক বছর আগের কথা। সময় সবই বদলে যায়। ওরও চেঞ্জটা আসছিল, তবে হ্যাঁ, অন্য দিক থেকে। কিরকম? রিটায়ারমেন্টের পর আমরা ইন্ডিয়াতে ফিরে এলাম। লক্ষ্য করছিলাম বয়সের সঙ্গে সঙ্গে ওর চেহারা ক্রমশ ভাঙছিল। আরে তা তো হবেই। আরে না রে না, আসল বয়সের চেয়েও যেন অনেক অনেক বেশি দেখাতো ওকে। আর ততই আরো আরো চড়া হচ্ছিল ওর মেকআপ। তারপর এখানে ফিরে আসার পরে এই জাস্ট মাসখানেক আগে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। কিরকম? সেই রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে মনে হলো ওই ঝড়ের আওয়াজকে ছাপিয়েও চিৎকার করে কেউ যেন কাঁদছে। তারপর? হ্যাঁ হ্যাঁ, আমি 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 চোরের মতো গিয়ে কান পাতলাম ওর বন্ধ দরজার সামনে। কোথায় গেল, কোথায় গেল আমার ওই স্কিন, কোথায় গেল? শয়তান, নেমো খারাপ, কি না করেছি, কি না মেখেছি, তবু এত রিঙ্কেলস কেন কপালে? ওরা যে বলতো ওদের অ্যান্টি এজিং ক্রিম ইউজ করলে মুখে ভাঁজ পড়বে না কোনোদিন। মর মর বদমাইশ, মিথ্যেবাদী, টাকা শসার ধান্দা কেবল। ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানির হেয়ার ডাই ইউজ করেছি বরাবর, সব নিয়ম মেনেছি, তবু চুলগুলো এমন শুকনো করার মতো লাগছে কেন? কেন? হাতে এরকম শিরা ওঠা আগে তো ছিল না, কখনো কোনো দিনও তো ছিল না। আমি কবে থেকে এরকম জঘন্য কদাকার একটা বুড়ি হয়ে গেলাম? চলে গেল, সব চলে গেল, ধরে রাখতে পারলাম না, এত করেও পারলাম না। না, আমি হাল ছাড়বো না অত সহজে। আমি আবার ফিরিয়ে আনবো আমার রূপ যৌবন, ফিরিয়ে আনবই। সব পারে মানুষ, সব পারে, আমিও পারবো। হ্যাঁ, আমিও পারবো। ফিরে আসবে সব। সেজন্য যা করতে হয় সব করবো আমি, সব করবো। খোলো খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো। তুমি এখানে কি চাই? একটা কথা জানাতে এসেছি। সময়ের উল্টো মুখে হাঁটতে অনেক চেষ্টা করেও কিন্তু একেবারে গো হারান হেরে গেছো, বুঝলে? একেবারে গো হারান হেরে গেছো। আরে হেরে যাওয়াটা দেখে কি আনন্দ যে হচ্ছে আমার। তোমার ওই সব রিঙ্কলস, পাকা চুল, শির ওঠা হাত হলো তোমার হেরে যাওয়া লড়াইয়ের ক্ষত চিহ্ন, বুঝেছ? ক্ষত চিহ্ন। চলে যাও এখান থেকে, চলে যাও।
পরদিন থেকে সমস্ত বিউটি কেয়ার ছেড়ে দিল। বেরিয়ে যেত রোজ, কোথায় যেত আমি জানি না। ফেরার সময়েরও কোনো ঠিক নেই। মেকআপ ছাড়া মুখ, এলোমেলো চুল, একেবারে একেবারে একটা অন্য মিনা। তারপর হঠাৎ এই দিন 7 আগে একটা কম বয়সী দুস্থ চেহারার মেয়েকে নিয়ে বাড়ি ঢুকলো। এ কি, কাকে নিয়ে এলে? মেয়েটা এখন থেকে আমাদের কাছে থাকবে, বুঝেছো? এর নাম পলা। তার মানে? একটা অনাথ আশ্রম থেকে খোঁজ পেয়েছি এর, আমার বেশ সঙ্গী হবে। সে আবার কি? চেনো না জানো না, বাড়িতে নিয়ে এলে? অমন করছো কেন? আমার ইচ্ছা করে না বুঝি? একটা ছেলে মানুষ মেয়ে আমার কাছাকাছি থাকবে, আমি তাকে সাজাবো, শেখাবো, নিজের মতো যত্ন করে ওকে একটা বেশ নতুন জীবন দেব। মিনাকে ওই রকম ভঙ্গিতে কথা বলতে আমি কখনো শুনিনি। আমার খুব আশ্চর্য লাগছিল। ওর পক্ষে এটা ভয়ানক অস্বাভাবিক। কিন্তু অবাক হওয়ারও অনেকখানি বাকি ছিল তখনও। মিনা ওই পলা নামের মেয়েটাকে নিয়ে একেবারে মেতে উঠল। ও যে কাউকে কখনো অমন যত্ন করতে পারে তা আমি জানতামই না। ওর খাওয়া দাওয়ার তদারকি, ওকে রোজ নিজের হাতে সাজিয়ে দেওয়া, নিজের দামি দামি শাড়ি পরিয়ে দেওয়া, যেন মনে হয় ওরই মেয়ে। আশ্চর্য, তবে হঠাৎ করে চেঞ্জ আসে কখনো? এই কদিনেই মেয়েটার চেহারা ফিরে গেছে, বুঝলে? যথেষ্ট সুস্থি দেখায় এখন ওকে। কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে আমার ভয় করছে রূপ। আমি বলছি মিনার এই বাড়াবাড়ির মধ্যে দিয়ে ভীষণ কিছু একটা আসছে। খুব ভয়ঙ্কর কিছু, অদ্ভুত একটা আনকানি ফিলিং হচ্ছে আমার। আসুন, আপনার চা। দেখুন তো আপনার পছন্দ মতো হয়েছে কিনা। বাহ! এবার একটা কথা বলবো, আগে থেকে মাফ চেয়ে নিচ্ছি একটা অনিচ্ছাকৃত অপরাধের জন্য। কিরকম? আপনার কথাগুলো কিন্তু আড়ি না পেতেও কানে ঢুকেই যাচ্ছিল কিচেন থেকে। পুরোটাই শুনে ফেলেছি আমি, আর একটা নিজস্ব ব্যাখ্যাও তৈরি করে ফেলেছি। মনে হয় অকারণেই ভয় পাচ্ছেন আপনি। না ম্যাডাম, না, অকারণ নয় আসলে। শুনুন প্লিজ, আমি বলছি, মিনার মধ্যে যে অস্বাভাবিকতাটা ছিল তার অনেক কারণ থাকতে পারে। মানুষের মন জিনিসটা তো সত্যি খুব জটিল। কিন্তু বন্যার জলের প্রচণ্ড তোড়ে যেমন শক্তপোক্ত দেওয়ালও আচমকা ফেটে যায়, তেমনি ওর মধ্যে এখন দেরিতে হলেও মাতৃত্বের একটা খুব জোরালো আচমকা বেগ এসেছে। আত্মকেন্দ্রিকতার ওই দেওয়ালটা ভেঙে পড়েছে তাতে। মনের মধ্যে থেকেও বুঝেছে সব কিছুর মতো মানুষের যৌবনের চেহারাও বদলে যায়। আর সত্যি তাতে আক্ষেপের কিছু নেই, তার চেয়েও অনেক বড় কিছু থাকে জীবনে। এখন এই মেয়েটিকে উপলক্ষ করে ও সেই অনেক বড় কিছুটাকে অনুভব করছে নিজের মধ্যে। আমিও সাধারণভাবে ওই ব্যাখ্যাটাই তৈরি করেছিলাম প্রথমে, কিন্তু কাল যখন হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। মর্নিং ওয়াক সেরে ফেরার সময় দূর থেকে দেখি আমারই বাড়ির দরজা দিয়ে উৎকট চেহারার একটা লোক বেরিয়ে যাচ্ছে। তারপর হন করে উল্টো দিকে চলে গেল। উৎকট চেহারার লোক? হ্যাঁ, গোঁফ দাড়িওয়ালা একটা লোক, লাল কাপড় পরা, স্পষ্ট দেখলাম। কিন্তু মিনাকে জিজ্ঞেস করতে একেবারে ডিনাই করলো। হেসে বলল, নিজের চোখ দেখাও গে ডাক্তারের কাছে গিয়ে। আর জানিস আমি লক্ষ্য করলাম ওই মেয়েটার সঙ্গে ওর একটা চোখে গোপন ইশারা হয়ে গেল। অদ্ভুত তো, তার মানে কি? সেটাই তো রহস্য। আর কাল যা দেখলাম মিনাকে পুজো করতে আমি কখনো দেখিনি, কখনো না। কিন্তু কালই বাড়ির পিছন দিকের ছোট্ট বারান্দাটায় গিয়ে দেখি একটা
কাঠের পাটাতনের ওপর রাখা রয়েছে কতগুলো লাল জবা ফুল, সুতো, মাটির সরা, সিঁদুর মাখানো ঘট, কিসের যেন হাড় গোড়, আয়না, আরো 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 অনেক কিছু আছে না। আমি দেখে একি মিনার নাম্বার। ও তো কখনোই ফোন করে না আমাকে। কি হলো? এই মোবাইলের স্পিকারটা অন করে দিত। হ্যালো, একটা খবর দিচ্ছি, একেবারে ডাক্তার নেই, বাড়িতে ঢুকো। কেন, কি হয়েছে? তারপর তো পুলিশকে ইনফর্ম করতেই হবে। পলা মরে গেছে, বুঝলে? হ্যাঁ, পলা মরে গেছে? ওর বডিটা মাটিতে পড়ে আছে এখন, ঠিক আমার পায়ের সামনে। আমি একটা সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কারণ কি বলছো কি তুমি? পলা মরে গেছে? আমি যখন বেরোচ্ছি ওই তো আমার দরজা বন্ধ করে দিল। আর এখন? সে তো 2 ঘন্টা আগেকার কথা। 2 ঘন্টার মধ্যে একটা দেশি ছাড়খাড় হয়ে যেতে পারে, আর একটা তুচ্ছ মেয়ে মরে যেতে পারে না। ও, তাহলে তুমি তাহলে ওকে খুন করেছো? তোমাকে ছাড়বো না আমি, তোমাকে ছাড়বো না। তোমার ফাঁসি হবেই। শোনো, অত উত্তেজিত হইও না। কিচ্ছু পাবে না পোস্টমর্টমে। কেউ ওকে আগুনেও পোড়ায়নি, গলাও টেপেনি। জাস্ট হার্ট ফেল, বুঝলে? জাস্ট হার্ট ফেল করে মরে গেছে। আর আমি ওর বডিটা ঢেকে দিয়েছি, কারণ জঘন্য দেখাচ্ছে এখন ওকে। যেমন আমাকে দেখাতো ইদানিং, ঠিক সেই রকম। ওই 18 বছরের মেয়েটাকে মনে হচ্ছে যেন একটা কদাকার বুড়ি। ও হ্যাঁ, বাড়ি ফেরার আগে একটা সলব্রেটেড গালে ফেলে তবে ঢুকো, বুঝলে? সদ্য বিয়ের পরে অ্যালবামে আটকানো আমার সেই বহু পুরনো ছবিটা আজ আবার আচমকা জ্যান্ত হয়ে উঠেছে দেখলে বুকে একটা জোর ধাক্কা লাগতে পারে কি না? তবে হ্যাঁ, আমার তরফ থেকে একটা বেশ বড় মাপের ধন্যবাদ পাওনা রয়ে গেল ওর। তা না জেনেই মরেই গেল বেচারা। ওই মেয়েটা আমাকে দিয়ে গেছে তাজা যৌবন, চকচকে চামড়া, কালো সিল্কের মতো চুল, আর মোলায়েম মাংস সমেত শরীরটা। পেয়েছি, আবার ফিরে পেয়েছি আমি আমার সেই অনেক দিন আগের শরীরটাকে, টাটকা শরীরটাকে। যেমন ছিল ঠিক তেমনি।